হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গতি অধ্যায় থেকে আসা গ্রাফ রিলেটেড বিভিন্ন এমসিকিউ নিয়ে। আসলে এই এমসিকিউ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টরা এই এমসিকিউ গুলোতে প্রায় বেশিরভাগই কোনো না কোনো কারণে ভুল করে থাকে। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোন কোন জায়গাতে ভুল হয় এবং কিভাবে আমরা গ্রাফগুলোকে আইডেন্টিফাই করতে পারি, এগুলি কি ধরনের গ্রাফ। তাহলে চলো শুরু করে দিই। এই জিনিসটাকে সঠিক এবং ক্লিয়ার ভাবে আইডেন্টিফাই করার জন্য গ্রাফ সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। আগে গ্রাফ তো আমরা অনেক আগে থেকে শিখেছি, চলো আজকে একটু হালকা আলোচনা করি। এই যে আমরা এটাকে কি বলি, এক্স অক্ষ, আর এটাকে বলি ওয়াই অক্ষ। এই যে এটা কি এক্স এক্সিস, আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই এক্সিস। ঠিক আছে, এক্স এক্সিস ওয়াই এক্সিস। আর এই যে যে আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর একটা সংযোজক বিন্দু আছে, যেটাকে আমরা অরিজিন বা মূল বিন্দু বলি। ঠিক আছে, মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি। মূল বিন্দু থেকে আমরা যদি ডানের দিকে চিন্তা করি তাহলে সেটা এক্স অক্ষ, এবং বামের দিকে চিন্তা করলে এটা এক্স অক্ষ। কিন্তু ডানের দিকে যে এক্স অক্ষ, সেখানে আমরা এক্স অক্ষের কি মান পাবো? পজিটিভ ভ্যালু পাবো। বি কি পাবো? আমরা পজিটিভ পাবো। আর মূলবিন্দু থেকে বাম দিকে এক্স অক্ষের কি মান পাবো? আমরা নেগেটিভ ভ্যালু পাবো। ঠিক আছে, ভ্যালুটা কি পাবো? আমি নেগেটিভ পাবো। আর মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা উপর দিকে চিন্তা করি তাহলে আমরা পাবো কি? পজিটিভ ভ্যালু পাবো, প্লাস ভ্যালু পাবো। আর যদি আমরা মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসি তাহলে কি ভ্যালু পাবো? আমরা নেগেটিভ ভ্যালু পাবো। আশা করি এই জিনিসটা জানো তোমরা। এবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের গ্রাফ এঁকে থাকি। কিন্তু এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বসাই। যেমন 6 থেকে বা 5 থেকে যে আমরা পরিসংখ্যান অধ্যায়টা করি, সেখানে গ্রাফের ভিতরে কিন্তু আমরা এরকম আঁকি যে এক্স অক্ষ বরাবর কি শ্রেণীব্যক্তি বসাই, আর ওয়াই অক্ষ বরাবর বসাই কি গণসংখ্যা, দাগ দেই। তারপরে এরকম মনে করো বিভিন্ন ধরনের চিত্র আঁকি আমরা। মনে আছে না তোমাদের সবার চিত্রটা? বিভিন্ন ধরনের চিত্র আঁকি মাঝে মাঝেই। ঠিক আছে, যে এরকম এই দেখছো একটা এরকম তোমার গ্রাফ আঁকতে আগে, তারপর আঁকার পর এরকম করে দাগ দিয়ে দিতে নাকি। আশা করি তোমাদের মনে পড়তেছে। এগুলোকে গ্রাফ বলা হয়। গ্রাফের মাধ্যমে আমরা কোনো তথ্যকে খুবই সহজে উপস্থাপন করে থাকি। যেমন এই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দ্বারা বুঝে কোন কোন শ্রেণীতে কতজন আছে। এই জিনিসটা যদি আমরা বাংলায় লিখতে যেতাম তাহলে জিনিসটা বোধগম্য হইতে অনেকটা সময় লাগতো এবং জটিল হয়ে যেত। এই গ্রাফের মাধ্যমে জিনিসটা খুব সহজে বোঝা যাচ্ছে। তাহলে গ্রাফ আমরা মূলত কোন জিনিসকে সহজে প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, কোন জিনিসকে সহজে প্রকাশ করার জন্য কি ব্যবহার করি? গ্রাফ ব্যবহার করে থাকি। তাহলে দেখছো তো আমরা এক্স অক্ষতে কি বসাইছি? আমরা এক্স অক্ষতে বসাইছি শ্রেণীব্যক্তি এবং ওয়াই অক্ষতে বসাইছি কি গণসংখ্যা। তাহলে আমাদের অবশ্যই যে কোনো গ্রাফ আঁকার জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে বিভিন্ন ধরনের কি ভ্যারিয়েবল বসাইতে হবে। ভ্যারিয়েবল মানে কি? পরিবর্তনশীল, যার মানে বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে। এখানে শ্রেণীব্যক্তি যে কোনো কিছু হইতে পারে, গণসংখ্যা যে কোনো কিছু হইতে পারে। ভ্যারিয়েবল বসাইতে হবে আমাদের। তাহলে এই ভ্যারিয়েবলটা হবে কি? দুইটা ভেরিয়েবল বসাবো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে। এক্স অক্ষে যে ভেরিয়েবলটা বসাবো সেটা কি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে স্বাধীন হয়। আর ওয়াই অক্ষে যেটা থাকবে সেটা হবে কি? পরাধীন। এটাকে কেন স্বাধীন এবং ওটাকে পরাধীন বলতেছি? এই জিনিসটা একটা উদাহরণ দেওয়া বুঝাই। যে মনে করো একটা দ্রব্য বাজার থেকে আমরা কিনতে যাইতাম আগে। এই যে একটা দ্রব্য, এই যে একটা দ্রব্য, এই দ্রব্যটার আগে দাম আছিল কত? দাম আছিল 100 টাকা। ঠিক আছে, এখন দেখা গেল কি মাসের ব্যবধানে এই দ্রব্যটার দাম গিয়ে দাঁড়াইছে কত? এবার দাম হয়ে গেল কি 200 টাকা। এবার দেখা যাবে আগে দ্রব্যটাকে যে পরিমাণে কিনতে ছিল, আগে দ্রব্যটাকে যে পরিমাণে মানুষ কিনতো, এখন তার থেকে দ্রব্য কেনার পরিমাণটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে, কারণ এই জিনিসটা দাম বেড়ে গেছে। তার মানুষ এখন অ্যাডজাস্ট করবে যে দাম যেহেতু বেড়ে গেছে এটা কম কিনি। ঠিক আছে, তার মানে কেনা কার উপর নির্ভর করে? দাম বাড়া বা কমার উপর। যদি এই যে জিনিসটা দ্রব্য, এই দ্রব্যের দামটা যদি 100 না হয়ে এবার হয়ে যেত কি 50 টাকা, তাইলে কিন্তু মানুষ প্রয়োজনের থেকে একটু বেশি কিনতো, মানে ঘরে মজুদ রাখার চেষ্টা করতো। কিন্তু যেহেতু বেশি হয়ে গেল এবার মজুদ রাখবে না, তারা কম পরিমাণে কিনবে। তার মানে কিনা, এই যে কিনা, এইটা নির্ভর করতেছে কিসের উপর? দাম বাড়া বা কমার উপর। দাম বাড়া বা কমার উপর, দাম কি বৃদ্ধি বা হ্রাসের উপর এটা নির্ভর করতেছে। যদি দাম বাড়ে তাহলে কিনা হয়ে যাবে কি? কমে যাবো গা।
এই এরো চিহ্ন দ্বারা কমা বা বাড়াও যেতেছে, ঠিক আছে। আর যদি দাম কমে যায় তাহলে কিনা বেড়ে যাইব, মানে বেশি পরিমাণে মানুষ কিনবো। তার মানে দেখতেছো নির্ভর কে এখানে, কেনা নির্ভর নাকি দাম বাড়া নির্ভর? না, মানুষের কেনার উপর কিন্তু দাম বাড়াটা নির্ভর না, দাম যে কোন সময় বেড়ে যায় এই দাম বাড়ার উপর নির্ভর করে মানুষ কিনে অথবা কিনে না। তার মানে কিনা এটা হলো কি পরদিন চলক। পরদিন কেন? কারণ সেটা দাম বাড়ার উপর নির্ভর করে, দাম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট চলক। তার মানে আমরা এক অক্ষতে যদি কোনো কিছু বসাইতে হয় তাহলে এখানে এই এই ক্ষেত্রে আমরা দামকে বসাবো, এক্ষেত্রে দামকে বসাবো। আর এখানে ক্রয় অথবা বিক্রয়, যেমন বিক্রয় কেন বলতেছি, যে দাম বেড়ে যায় তাহলে একটা দোকানই জিনিসটা কম পরিমাণে বিক্রি করতে পারবে, যেহেতু মানুষ কম কিনবে। যদি কম ক্রয় করা হয় তাহলে সে তো বিক্রয় কমই করবে, বুঝলেন এই কথাটা? হ্যাঁ, ঠিক আছে। তার মানে এক্স অক্ষে যে ভ্যারিয়েবলটা থাকে সেটা কি স্বাধীন, আর ওয়াই অক্ষে যে ভ্যারিয়েবলটা থাকে সেটা হচ্ছে পরদিন। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে ব্যবহৃত বিভিন্ন ভ্যারিয়েবল সম্পর্কে তো বুঝে ফেলাম, এবং গ্রাফ জিনিসটা কি তার একটা ধারণা পেয়ে গেলাম। তাহলে চলো এবার এমসিকিউ গুলি দেখি যে কিরূপ এমসিকিউ আসতে পারে এই অধ্যায়টি থেকে। আমাদের কিন্তু এই যে ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ে যে এমসিকিউ আসে সেখানে কিন্তু এরকম দাম বাড়া, গণসংখ্যা, শ্রেণীবৃত্তি এইসব নিয়ে কিন্তু থাকবে না, এগুলি খালি আমরা বোঝার জন্য বললাম গ্রাফটা আসলে কি চিনার জন্য। তাহলে কেমন থাকতে পারে? চলো দেখা একটু কেমন থাকতে পারে। এরকম একটা গ্রাফ দিয়ে দিল, এই গ্রাফটা দিয়ে এরকম ভাবে একটা সরল রেখা দিয়ে দিল, মূল বিন্দুগামী একটা সরল রেখা, ঠিক আছে। আবার এরকমও দিতে পারে যে গ্রাফটা দিল এইখান থেকে একটা বক্ররেখা গেল, বক্ররেখা দিল, ঠিক আছে। আবার বক্ররেখা না দিয়ে আবার এখান থেকে সমান্তরাল রেখাও দিতে পারে, এক্স অক্ষের সমান্তরাল রেখাও দিতে পারে। শুধু কি এরকমই দিতে পারে? বক্ররেখাটাকে চাইলে আবার এইভাবেও দিতে পারে, ঠিক আছে। এবার চাইলে কিন্তু আরেকভাবে দিতে পারে, দেখো কি এখান থেকে নামায় দিতে পারে। সবসময় কি মূলবিন্দু থেকে দিতে হবে না, একটু আগে এখান থেকে দিলাম। আবার চাইলে কিন্তু এখান থেকেও দিতে পারে, বিভিন্ন ধরনের জিনিস আমাদের দিতে পারে এই অধ্যায়ের এমসিকিউর মধ্যে। এখন প্রত্যেকটা চিত্রই কিন্তু আলাদা আলাদা জিনিসকে ইঙ্গিত করে, ঠিক আছে। এই ইঙ্গিতটা আমরা বুঝবো কিভাবে, কি জিনিসকে ইঙ্গিত করে সেই জিনিসটা কে বোঝার জন্য আমাদের দেখতে হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে কি কি দেওয়া আছে। হ্যাঁ, কি কি দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে গ্রাফ আঁকার সময় সর্বদাই আমরা এক্স অক্ষতে স্বাধীন চালক নিব, অর্থাৎ সময়কে নিব, ঠিক আছে। এই সময়টাকে আমরা সবসময় এক্স অক্ষে বসাবো এবং বাকি যা জিনিসই নিব সেটাকে ওয়াই অক্ষে বসাবো, ঠিক আছে। তাহলে মনে করো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এটা হলো আমাদের এক্স অক্ষ, আর এটা আমাদের হলো কি ওয়াই অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার আমাদের এইরকম একটা রেখা দিয়ে দিল, রেখা দেওয়ার পর এক্স অক্ষতে দেওয়া আছে কি, এক্স অক্ষতে দেওয়া আছে টাইম টি, সেকেন্ডে দেওয়া আছে, আর এই যে এখানে সরণ দেওয়া আছে এস, ঠিক আছে। সরণ এরকম কিন্তু মিটার। এবার বললো যে নিচে সরণ সময়, এই যে দেখো সরণ সময় লেখচিত্রে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি দ্বারা কি নির্দেশ করে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি দ্বারা কি নির্দেশ করে। নির্দেশটা কি করতেছে দেখো, এইটা আমরা কি বলছিলাম, এই যে এই বিন্দুটা কি মূলবিন্দু, মূলবিন্দু মনে আছে না? কেন এটাকে মূলবিন্দু করতেছি, এটাকে বাড়াই নিচ দিয়ে, আবার এটাকে বাড়াই। এটা হলো কি আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের কি এক্স অক্ষ, মনে আছে তো? তাহলে এটা হবে কি আমাদের সেই মূল বিন্দুটা। তাহলে মূল বিন্দু যেহেতু এটা, মূল বিন্দুতে মানটা কত থাকে? সবসময় 0 থাকে। যে মূলবিন্দুর যে মানটা সেটা কি থাকে? 0 থাকে। 0 0 মানে কি, এখানে সময়ও 0, এখানে সরণও 0, সময়ও 0, এই 0 কে 2 ভাগে ভাগ হয়, এখানে টাইমও কত? টাইমও 0, আর এখানে সরণ কত? সরণও কি 0, 0 মিটার 0 সেকেন্ড। তাইলে দেখো তো এবার কি হইতাছে, সময় কি আস্তে, এইখানে যেহেতু আমরা এরো চিহ্নটা দিতেছি এইদিকে, তার মানে সময় কি আস্তে আস্তে কমতেছে নাকি বাড়তেছে? 0 থেকে বাড়বে বাড়বে বাড়বে, প্রত্যেকটা সময় কি বাড়তেছে। আচ্ছা, বাড়তেছে। বাড়ার আগ পর্যন্ত দেখো তো 0 যখন সেকেন্ড আসছিল তখন তার যে বস্তুটা, এই চিন্তা করি বস্তুটা সরণ কত আসছিল, এই সরণ এখানে আসছিল, মনে করি এই জায়গাটা কি 5 মিটার, সরণের মান কত? 5 মিটার ধরে নিলাম। তাহলে দেখো তো সময় বাড়ার সাথে সাথে 0 থেকে কিন্তু সময় আসলেই বাড়তেছে, বাইরে বাইরে সামনে যাচ্ছে, কিন্তু বস্তুটার সরণ কি কোনো চেঞ্জ হইতাছে? সরণ একই আছে, সরণ কিন্তু চেঞ্জ হইতাছে না। সরণ চেঞ্জ হইতাছে না বুঝতেছে কিভাবে? একটা সরল রেখা দেওয়া আছে, সরল রেখা দেওয়ার কারণে আমরা কিভাবে বুঝতেছি যে চেঞ্জ হইতাছে না? যে দেখো সরণ কতটুকু হয়েছে? 5 মিটার। তার মানে এই যে ও থেকে
অর্থাৎ 0 মিটার থেকে সে 5 মিটার গেছে 0 সেকেন্ডে। পরে দেখো এই সরল রেখাটা দ্বারা বুঝতেছে এই এক্স অক্ষ থেকে এই যে রেখাটা, এই রেখাটা সবসময় দূরত্ব কত? 5 মিটার। 5 মিটার বুঝাইতেছে, কারণ এখান থেকে এখানে দূরত্ব কত? এখান থেকে এখানে দূরত্ব কত? 5 মিটার। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে সর্বদাই এক্স অক্ষের সমান্তরাল ছিল এই সরলরেখাটা। সরলরেখাটা সমান্তরাল থাকার কারণে কি হয়েছে, সময় যত বাড়ছে তার সরণের কোনো পরিবর্তন হয়নি। সরণের পরিবর্তন হয়তো কিভাবে দেখাই, এই যে এদিকে এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ। যদি এরকম যেত রেখাটা মনে করো, তার মানে কি সময় যখন 0 আসছিল তখন এখানে একটা মনে করো 5 মিটারই আসছিল তার সরণ, এটা সরণটা 5 মিটার আসছিল। তারপরে যখন সময় এক সেকেন্ড হইলো তখন কিন্তু তার সরণটা আর 5 মিটার হইলো না, এখানে কিন্তু তাহলে এখানে 6 হয়ে গেল, মনে করো 6 মিটার দিলাম। তাহলে আবার যখন এখানে যাইবো মনে করো এখানে 4 সেকেন্ড, তখন কিন্তু এইখানে চলে যাবো, যে এখানে লাইনটা নিই, তাহলে এবারও কিন্তু আর 5 মিটার হইলো না, সরণ কিন্তু আর 5 মিটার হইলো না, মনে করো 10 মিটার হয়ে গেল, মনে করো আর কি, ধরে নিতেছি। তাহলে দেখছো এরকম একটা রেখা দ্বারা কিন্তু এটা কিন্তু একটা কি y equal to mx plus c সরলরেখাকে নির্দেশ করে। y equal to mx plus c এই সরলরেখাকে নির্দেশ করে, কারণ এই অংশটা কি y অক্ষের ছেদক। আচ্ছা যাই হোক, আলোচনা যেতেছি না। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা দ্বারা কি বুঝলাম, প্রত্যেকটা সময়ের সাথে সাথে তার সরণের একটা চেঞ্জ হইতেছে, কিন্তু এখানে চেঞ্জ হইতেছে কারণ এটা কি একটা সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তার মানে সর্বদাই দূরত্ব সমান থাকতেছে সময় যতই বাড়ুক না কেন। তার মানে সে স্থির আছে, স্থির আছে দেখে তার সরণের কোনো চেঞ্জ হইতেছে না। সরণ চেঞ্জ হইব কিভাবে, যদি নড়াচড়া করে, যদি নড়াচড়া না করে তাহলে কি সরণ চেঞ্জ হইতে পারে না। তার মানে সরণ সময় লেখচিত্রে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা দ্বারা কি নির্দেশ করে, একটা স্থির বস্তুকে নির্দেশ করে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা দ্বারা সরণ সময় লেখচিত্রে একটা স্থির বস্তুকে নির্দেশ করে। আচ্ছা তাহলে একটু জিনিস তো বুঝলাম আমরা, এবার চলো একটা এমসিকিউ দেখি। মনে করো একটা প্রশ্ন দিতেছে, নিচের বেগ সময় লেখচিত্রে কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুকে নির্দেশ করে। এখন এই এমসিকিউ একটা প্রশ্ন দিল, প্রশ্ন দেওয়ার পর আমাদের 4টা অপশন দিল। একটা অপশন কি, এই যে এরকম ক নম্বরে দিল কি, ঠিক আছে। এবার খ, এবার হলো কি গ, এবার হলো কি গ। আশা করি সবগুলি দেখা যাইতেছে। হ্যাঁ দেখা যাইতেছে। প্রথম যে চিত্রটা দিছে সেটা হলো আমাদের এইরূপ। আচ্ছা এটাকে একটু বড় করে দেই। প্রথমটা দিছে এইরকম, পরেরটা এইরকম, পরেরটা এইরকম, তারপরটা এইরকম, 4টা চিত্র দিয়ে দিছে আমাদের। এবং প্রশ্নটা কি দিছে, নিচের বেগ সময় লেখচিত্রে কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুকে নির্দেশ করে, কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুকে নির্দেশ করে। তার মানে কি বলছিল, বেগ সময় লেখচিত্রে। তার মানে বেগ সময় লেখচিত্র হলে আমরা কি বলছিলাম, সময়কে আমরা সবসময় এক্স অক্ষে নিব, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ নিচ্ছি এবং এক্স অক্ষ বরাবর সময় নিচ্ছি। এখন এই 4টা গ্রাফের মধ্যে কোন গ্রাফটা মুক্তভাবে পরন্ত বস্তুকে নির্দেশ করতেছে। আচ্ছা পরন্ত বস্তুর সূত্রতে আমরা বলছিলাম মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ কি হয়, সময়ের সমানুপাতিক। কিভাবে জানি হয়, এটা প্রমাণও দেখাইছিলাম। সেটা দেখো তো কি, আমরা একটা সূত্র জানি যে ভি সমান সমান ইউ প্লাস জি টি, এটা কি পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখানে প্লাস কেন, কারণ বস্তুটা কি অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে, বলের বিপরীতে যেতেছে না, বলের দিকেই নামতেছে, সেজন্য প্লাস। পরন্ত বস্তুর আদিবেগ কত হয় জানি, 0 হয় না, এই যে ইউর মান কত হয়, 0 হয়। এটা আগে বলছিলাম, বি সমান সমান তাহলে ইউ তো বাদ হয়ে যাবো, তার মানে জি আর টি, আর জি এর মানটা দেখো তো কত, 9.8। এটা সর্বদাই সমান যদি পৃথিবীকে স্থির চিন্তা করি। তার মানে এই জিটাকে একটা ধ্রুবক, ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে যদি উঠাই দিতাম আমরা সমানুপাতিক চিহ্ন আনতে পারি, বি সমানুপাতিক টি। সমানুপাতিক কিন্তু সমান নয়, কিন্তু সমান হইতে তাকে সহযোগিতা করে। যেমন আমরা সহজেই বলতে পারি যে 6 সমানুপাতিক 3, কিন্তু আমরা এখানে এটা বলতে পারবো না 6 সমান সমান 3। এটা কি বলতে পারবো না, এটা বলতে পারবো না, কারণ বলতে পারতেছি না, কিন্তু 6 কখনো সমান হয় না 3 এর। তার মানে 3 আর 6 সমানুপাতিক সম্পর্ক হইতে পারে। এই সমানুপাতিক সম্পর্ক সমানে বানাইতে হলে অবশ্যই একটা কিছু দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো তো কি দ্বারা গুণ করতে পারি, এই যে 6 সমান সমান 2 গুণ 3, তাহলে এই যে 2 দ্বারা গুণ করার পর 3 দুগুণে 6, এই পাশে 6, মিলে গেল। এই দুইটা কি এখানে ধ্রুবক। আসলে কি তোমাদের মাথায় প্রশ্ন আসতেছে যে সর্বদাই কি আমরা 2 দ্বারাই গুণ করবো এই ক্ষেত্রে, না 2 দ্বারা কেন গুণ করবো, আমরা চাইলে 6 কে 3 বানাইতে পারি। দেখো কিভাবে, 6 সাথে আমরা যদি হাফ গুণ করে দিই তাহলে তো 3 হয়ে যেতেছে, দেখো 3 হইতেছে না,
ছয়, 6 রে 2 দ্বারা ভাগ দিয়েছি, তাহলে 3 হয়ে যাচ্ছে, 3 ভাগ 3 সমান সমান 3। দেখছো, তার মানে এইবার কিন্তু ধ্রুবকটা 2 রইলো না, কত হইলো, এবার হাফ হয়ে গেল। কত হইলো, হাফ। এবার ধ্রুবক চেঞ্জ হয়ে হাফ হয়ে গেল। ধ্রুবক মানে কিন্তু সহযোগিতা করে আরেকটা বস্তুকে সমান হইতে। সমানুপাতিক না, সমানুপাতিক মানে কিন্তু সমান না, সমানুপাতিক মানে কিন্তু সমান না। তার মানে এখানে দেখলে কি, এই যে বি সমানুপাতিক কি, ভি সমানুপাতিক কি, টাইম বাড়ার সাথে সাথে বেগও বাড়বে, টাইম বাড়ার সাথে সাথে বেগও বাড়বে। তাহলে এখানে দেখো তো কি হইতেছে, টাইম বাড়ার সাথে সাথে বেগ বাড়তেছে। আসলে এটা কি, 0 কে 2টা পার্টে ভাগ করা হয়, 0 সেকেন্ড। আর এই ক্ষেত্রে যেহেতু বেগ আছে, তার মানে এখানে যেহেতু টাইম এসে যেন 0 সেকেন্ড, বেগ যেহেতু এটা হলো কি 0 মিটার পার সেকেন্ড। তার মানে যখন সময় আসলে 0 সেকেন্ড, তখন বেগটা কিন্তু অনেক বেশি আসছিল, তার বেগটা কিন্তু অনেক বেশি আসছিল। দেখো এই চূড়ায় আসছিল, এখানে অবশ্যই একটা মান আছে। তার বেগ যখন মনে করো সময় এখানে 4 সেকেন্ড, মনে করি 4 সেকেন্ড, তখন এবার আবার যদি টানি, দেখো তো বেগটা আগে থেকে কি কমছে নাকি বাড়ছে, বেগটা আগে থেকে কমছে নাকি বাড়ছে, অবশ্যই কমছে, অবশ্যই কমছে। আবার যখন এখানে মনে করো এই যে সর্বশেষ, এটা মনে করো ধরলাম কি 6 সেকেন্ড, তাহলে এবার দেখো তো এই চূড়াতে যে বেগটা থাকবে, এখানে কি সেই বেগটা থাকবে না, বেগ আস্তে আস্তে কমতে কমতে একবারে দেখো তো কোন লাইনে চলে আসলো, এই 0-তে চলে আসলো। মানে বেগটা হয়ে যাবে কত, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। বেগটা একবারে স্থির হয়ে যাবে, বস্তুটার বেগ 6 সেকেন্ডে বস্তুটার বেগ হয়ে যাবে কি, বেগ 0 মিটার পার সেকেন্ড, বস্তুটা স্থির হয়ে যাবে। তার মানে এটা কখনোই পরন্ত বস্তুর গ্রাফ হইতে পারে না। কারণ কি, পরন্ত বস্তুর তো দেখাইছি বি সমানুপাতিক কি, সময় বাড়ার সাথে সাথে বেগও বাড়বে, এখন সময় বাড়ার সাথে সাথে বেগ কমতেছে। এটা কার হইতে পারে, নিশ্চিত বস্তু হইতে পারে না? হ্যাঁ, নিশ্চিত বস্তু হইতে পারে। কারণ কি, নিশ্চিত বস্তুর বেগ সর্বদাই সময় বাড়ার সাথে সাথে কমতে থাকে। ওটারও একটা আলোচনা আছে, সমস্যা নেই, দেখবো না। তার মানে এটা কিন্তু পরন্ত বস্তু না, এটা নিশ্চিত বস্তুর। এটা কি, ডি সমানুপাতিক কি আমরা জানি পরন্ত বস্তুর। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, সময়ের সাথে বেগটা কি সমান রয়েছে। সমান রয়েছে মানে কি, বেগের যে পরিবর্তন, এই সমান্তরাল সরলরেখা দ্বারা কি জানি বোঝায়, সমান্তরাল সরলরেখা দ্বারা বোঝায় বস্তুটা বেগের কোনো পরিবর্তন হইতেছে না। দেখো এই এখানে কিন্তু মূলবিন্দুকে আমরা 2টা ভাগে ভাগ করি, 0 সেকেন্ড আর বেগ 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে 0 সেকেন্ডে তার বেগ কিন্তু 0 মিটার পার সেকেন্ড না, 0 সেকেন্ডে তার বেগ কত, এইখানে দেখো, সময় যখন 0 তখন বস্তুটা এখানে, সময় যখন 0 তখন বস্তুটা এখানে। তার মানে এখানে ধরে নিলাম আমরা কত, 5 মিটার পার সেকেন্ড তার বেগ, 5 মিটার পার সেকেন্ড। তার মানে সময় এবার বাড়বে না, সময় কি বয়ে থাকবো না, সময় বইবো না, কারণ লাগে এত সময় আগাইলো। কিন্তু 2 সেকেন্ড, এখানে 4 সেকেন্ড, এখানে 6 সেকেন্ড। যখনই আমরা যাই না কেন উপর দিকে, দেখতেছি 2 সেকেন্ডে তার বেগ 5 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডে তার বেগ 5 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ডে তার বেগ কত, 5 মিটারই পার সেকেন্ড। তার মানে প্রতিটা সময় তার বেগ একই আছিল, প্রতি সময় তার বেগ একই আছিল। তার মানে এটা কি, এটা সমবেগে নির্দেশ করে, সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে। তার মানে এটাও হইলো না, এটা কি হইব, এটা হবে। আসলে দেখি তো এটা কি হইতেছে, বেগ সময় লেখচিত্রে একটা বক্ররেখা দিছে। আচ্ছা, এই আলোচনার আগেও কিন্তু আমরা একটা আলোচনা করছিলাম, সেটা কি, তাৎক্ষণিক বেগের প্রস্তুতি পর্ব। সেখানে আলোচনা করছিলাম কি, গ্রাফকে যদি আমরা অন্তরীকরণ করি, ঠিক আছে, একটা গ্রাফকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি পাবো আমরা, যদি গ্রাফটা বেগ ভার্সেস সময়ের হয়, তাহলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। যদি গ্রাফটা সরণ ভার্সেস সময়ের হয়, তাহলে আমরা পাবো কি, কি পাবো আমরা, বেগ পাবো। আর এই অন্তরীকরণ করা আর ওই যে গ্রাফটা, সেই গ্রাফের ঢাল নির্ণয় করা একই জিনিস, একই জিনিস। তার মানে ঢাল এটা দেখাইছিলাম কিভাবে একই জিনিস হয়, আগের ভিডিওটা দেখে নিবা, তাহলে খুবই উপকার হবে জিনিসটা। তাহলে ঢাল কি হয়, ঢাল সমান সমান অন্তরীকরণ, অন্তরীকরণ মানে কি, অন্তরীকরণ মানে কি, অন্তরীকরণ মানে পরিবর্তনের হার, পরিবর্তনের হার, পরিবর্তনের হার। অন্তরীকরণ মানে পরিবর্তনের হার। আচ্ছা, এই পরিবর্তনের হারটাই তো আমাদের লাগবে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারটা কি, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন করি, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন করি, তাহলে আমরা পাবো কি, ত্বরণ। আর যদি সময়ের সাথে আমরা সরণের পরিবর্তন করি, তাহলে পাবো কি, বেগ পাবো। সময়ের সাথে যদি সরণের পরিবর্তন করি, তাহলে বেগ পাবো। যেহেতু এখানে সময়ের সাথে বেগের পরিবর্তন করতেছে, তার মানে এক্সিলারেশন পাবো। আচ্ছা, এক্সিলারেশন পাইলাম, সমস্যা নাই। কিন্তু
বস্তুটা পড়বে, পড়ার সাথে সাথে কি জানি হবে, বস্তুটা যখন পড়বে পড়ার সাথে সাথে হবে কি তার বেগটা টাইমের সাথে সাথে বাড়তে থাকবে, বেগটা টাইমের সাথে সাথে বাড়তে থাকবে, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। যদি ভি সমানুপাতিক টি হয় তাহলে বেগটা প্রত্যেক সময় বাড়তে হবে, বেগটা প্রত্যেক সময় বাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, বেগটা প্রত্যেক সময় বাড়তে হবে। আর এই যে ঢালটা কি জানি করে, অন্তরীকরণ করে, মানে পরিবর্তনের হারটাই তো কি, যদি বেগ সময়ের হয় তাহলে ত্বরণ, সরণ সময়ের হলে কি বেগ, তার মানে এই হারটা হইতে পারে কি বেগ হইতে পারে, অথবা কি হইতে পারে ত্বরণ হইতে পারে, এরকম হইতে পারে, তো হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার ঢাল নির্ণয় করা মানে কি বেগ নির্ণয় করা, অথবা ত্বরণ নির্ণয় করা, অথবা পরিবর্তনের হার নির্ণয় করা, অথবা অন্তরীকরণ করা, একই তো কথা। তাহলে ঢাল নির্ণয় করা কি বেগ নির্ণয় করা। তো এই ফাংশনের ঢাল যদি নির্ণয় করি, বা এই সরলরেখাটা ঢাল, সরি কি বলতেছি সরলরেখা নেই, এই বক্ররেখাটা যদি ঢাল নির্ণয় করি তাহলে আমরা কি পাবো, একটা বেগ পাবো নাকি ত্বরণ পাবো। যেহেতু এই যে গ্রাফটা আছে বেগ সময় লেখচিতে, তার মানে আমরা ত্বরণ পাবো। আচ্ছা ত্বরণ পাইলাম, সমস্যা নেই। এই যে ত্বরণটা পাবো, প্রত্যেকটা মুহূর্তে কি তার ত্বরণ সমান থাকবে, ত্বরণ সমান থাকবে। দেখো তো একটা জিনিস চিন্তা করা, ঢাল নির্ণয় করলে কি হয়ে যেতেছে, এই বক্ররেখার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, বক্ররেখা সরলরেখার মতো না, সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান থাকে। ঢাল সমান মানে কি, এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ টেনজেন্টের মান সর্বদাই সমান। অর্থাৎ মানে এখানে যদি থিটা হয়, এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, অর্থাৎ ট্যান থিটা সমান সমান, ট্যান থিটা সমান সমান সবসময় কি ধ্রুবক থাকবে সব জায়গায়। এখানে যে কোনো জায়গায় আমরা টেন থিটা হিসাব করবো, ধ্রুবক পাবো। কিন্তু বক্ররেখায় কি সম্ভব, দেখো তো, বক্ররেখায় যদি ঢাল নির্ণয় করতে চাই, বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমাকে একটা স্পর্শক আঁকতে হবে। সেই বিন্দুতে মনে করেন এই বিন্দুতে একটা ঢাল নির্ণয় করবো, কারণ এই বিন্দুতে আমাদের একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করছে সেই কোণের টেনজেন্টকে ঢাল বলা হয়, ঠিক আছে। তার মানে এবার দেখা যাইতেছে এখানে থিটা কোণ তৈরি করলো, ধরি, ঠিক আছে, ধরি। এবার একটু পরে আমরা আবার এই বিন্দুতে নিয়ে চিন্তা করি, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো, চিন্তা করো তো একটু। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু তার 0 ডিগ্রি কোণ তৈরি করছে। তো 0 ডিগ্রি কোণ যেহেতু তৈরি করছে, তার মানে এবার এখানে যদি আমরা এখানে চিন্তা করি, এখান থেকে চিন্তা করি নিচে বক্স আকারে এর ভিতরে চিন্তা করি একটু, ট্যান থিটা, এখানে কিন্তু থিটার মানটা কিন্তু 0 না, তার মানে এখানে একটা ভ্যালু পাবো। আর আর এখানে কিন্তু থিটার মানটা কিন্তু 0, ট্যান 0 ডিগ্রি মান কত জানি, ট্যান 0 ডিগ্রি মান 0। তার মানে দুইটা বিন্দুতেই এ বিন্দু আর যদি বি বিন্দুর কথা চিন্তা করি, দুইটা বিন্দুতে ঢাল সমান না, ঢাল সমান না যেহেতু ত্বরণ সমান হবে না, ত্বরণ কি হবে না, সমান হবে না। আর আমরা জানি কি পরন্ত বস্তুর, যে পরন্ত একটা বস্তু থাকে, পরন্ত বস্তুর কি থাকে, ত্বরণ কি সর্বদাই সময়ের সাথে সাথে সমতরণে পড়ে না। মুক্ত হয়ে পরন্ত বস্তু কি সমতরণে পড়ে না? হ্যাঁ অবশ্যই সমতরণে পড়ে। যে ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণ নিয়ে পড়তে থাকে, প্রত্যেকটা সেকেন্ডে তার বেগ কি 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়, তার বেগটা কি 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। তার মানে সে সমতরণে পড়ছে, ঠিক আছে, সমতরণে পড়ে। তার মানে সমতরণ মানে কি, মানে ত্বরণের মান সর্বদা একই থাকবে, ত্বরণের মান কি সর্বদা একই থাকবে। দেখো তো ত্বরণের মান কি এখানে সর্বদা এক থাকলো, এই আর বিভিন্ন ত্বরণের মান কি এক হইলো না, এক হইলো না। কিন্তু এই যে এখানে কিন্তু ত্বরণের মান এক হইলো, ত্বরণের মান কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্ত হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু ত্বরণের মানটা কি এক, 9.8 মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে কি 9.8 মিটার পার সেকেন্ড করে পড়বে। তার মানে এটা তো হইতেছে না, আমাদের উত্তর তো এটা হইতেছে না, তার মানে এটাই হইতে পারে। এটা কেন হইতে পারে, এমনি তো উত্তর পাওয়া যেতেছে যে এটাই হবে, যে তিনটা হইতেছে না। আসলে এটা হওয়ার কারণটা কি একটু দেখি তো, এটা কারণটা কি এটা হওয়ার। এটা কি মূল বিন্দুগামী একটা সরলরেখা না, মেঘ সময় লেখচিত্রে এটা কি একটা মূল বিন্দুগামী সরলরেখা। যদি মূল বিন্দুগামী সরল রেখাই হয় তার মানে কি, তার মানে কি এই যে এটাকে আমরা একটু এখানে আঁকি, এখানে কত ধরছিলাম 0, 0 কে আমরা দুটি পার্টে ভাগ করি, এখানে টাইম ধরছিলাম, এখানে কি ধরছিলাম বেগ, তার মানে এখানে হলো কি 0 সেকেন্ড, আর এখানে হলো কি 0 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো প্রত্যেকটা সময়, দেখো বেগের সময়ের যখন 0 তার বেগও 0, কারণ সে একবারে মূল বিন্দুতে অবস্থান করতেছে। তার মানে সময় যখন 0 তার বেগও 0, সময় 1 সেকেন্ড হইলো, মনে করো 1 সেকেন্ড হইলো, তখন তার বেগ এখানে আছিল, এখানে হলো 2 সেকেন্ড ধরে নেই, ঠিক আছে। যখন এখানে সময় আছিল কত 2 সেকেন্ড, এখানে তার বেগ হলো কত 4 সেকেন্ড ধরে নিলাম। যখন এখানে 3 সেকেন্ড, এখানে তার বেগ 6 সেকেন্ড ধরে নিলাম। তার মানে দেখা যাচ্ছে কি, এবার দেখো আমরা একটু যোগ করে দেই,
ঠিক আছে, একটু বাঁকা হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কি সময়ের সাথে সাথে তার বেগ কি বাড়তেছে, সময়ের সাথে তার বেগ বাড়তেছে। কিভাবে বুঝলাম বাড়তেছে? যখন 0 সেকেন্ড আসলে তার বেগ 0 আছে, আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ডে তার বেগ 2 সেকেন্ড হয়েছে, সরি এর এখানে সেকেন্ড দিলাম কেন, এখানে তো মিটার পার সেকেন্ড হবে। বেগ যেহেতু মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তার মানে দেখো 1 সেকেন্ড যখন তখন তার বেগ 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড যখন তার 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড যখন তার বেগ 6 মিটার পার সেকেন্ড। তার মানে সময় বাড়ার সাথে সাথে তার বেগটাও কি হয়েছে, বাড়তেছে। তার মানে আমাকে এই জিনিসটাকে সমর্থন করতেছে বি সমানুপাতিক টি পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটাকে সমর্থন করতেছে, অর্থাৎ বি সমানুপাতিক টি। তার মানে এই গ্রাফটাই হবে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ এটাই হবে আমাদের অ্যান্সার মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এবার বললো কি নিচের কোন গ্রাফটি ইউনিফর্ম ভেলোসিটিকে নির্দেশ করে? ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? সমবেগ। আসলে ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে সমবেগ। তার মানে এবার এই জিনিসটাকে আমাদের অ্যান্সার করার জন্য 4টা গ্রাফ দিবে, 4টা গ্রাফ লিখে ফেলি চলো। এবং আমাদের বললো কি গ্রাফটা হলো কি সরণ সময় লেখচিত্র। ঠিক আছে, সরণ সময় লেখচিত্রে এই 4টি গ্রাফের মধ্যে কোন গ্রাফটি সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে? ঠিক আছে, তাহলে সরণ সময় লেখচিত্র, তার মানে এটা কি সরণ, এটা সময়, এটাও সরণ, এটাও সময়, এটাও সরণ সময়, সরণ সময়। তারপর বলছে কি সরণ সময় লেখচিত্রে 4টা গ্রাফের মধ্যে কোন গ্রাফটা সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো কি হইতেছে, সময়ের সাথে সাথে সরণের মানের কোনো পরিবর্তন হইতেছে? সময়ের সাথে সাথে কিন্তু সরণের কোনো পরিবর্তন হইতেছে না। সরণ যখন মনে করো এখানে সরণটাকে আমরা ধরে নিলাম কত, এখানে ধরে নিলাম 5 মিটার। তার মানে সময় যত বাড়তেছে, সময় অবশ্যই বাড়তেছে, সময় তো তার জন্য অবশ্যই নাই, সময়ের সাথে সাথে তার সরণটা কোনো পরিবর্তন হইতেছে না। তার মানে এই বস্তুটা কি একটা স্থির বস্তু। একটু আগে দেখাইছিলাম ওইখানে আলোচনায় যে সময়ের সাথে যদি সরণের কোনো পরিবর্তন না হয় বস্তুটা কি হয়, স্থির হয়। তার মানে এই বস্তুটা কি একটা স্থির বস্তু। তাহলে এই যে পরের গ্রাফটা, হ্যাঁ তাহলে এই যে পরের গ্রাফটা, এই পরের গ্রাফটা আসলে কি নির্দেশ করে? পরের গ্রাফটা থেকে আমরা জিনিস জানি যে এখানে ও ও মানে কি দুটা সেক্টরে ভাগ করা যায়, হচ্ছে কি 0 সেকেন্ড, আর হলো যেহেতু এখানে সরণ তাহলে 0 মিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 0 সেকেন্ডে তার সরণ কিন্তু 0 মিটার না, 0 থেকে অনেকটা উপরে। তার মানে এই মানটাকে আমরা ধরে নিতে পারি কত, মনে করে ধরে নিলাম 5 মিটার, যেখানে এখন আছে বর্তমানে এই পয়েন্টে তার সরণ হচ্ছে 5 মিটার, তখন সময় 0 সেকেন্ড। আচ্ছা 0 সেকেন্ড, তাহলে বলছি কি সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে। সমবেগে চলমান বস্তু হইতে হলে কি জানি বৈশিষ্ট্য থাকতে হবে, চলো দেখি। সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সূত্রটা কি আসলে ভিটি। এই যে সূত্রটা আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি আমাদের পরবর্তী লেকচারে, আসলে ওই ক্লাসগুলি দেখলে ভালো হবে। তাহলে এটা হচ্ছে সমবেগে চলমান বস্তুর সূত্র, যেখানে এই বেগটা কি সমবেগ হবে ভি সমান। তাহলে এখানে বেগের মানটা কি হবে? দেখো তো, ভি সমান হবে না s/t, অর্থাৎ সরণ বাই সময় হবে। সময় এবং সরণের যে ভাগফল সেটা হবে কি বেগ। তাহলে কি করা যায় এখন, আমরা এরকম একটা কাজ করি, যখন সময় 1 সেকেন্ড তখন অতিক্রান্ত দূরত্ব মনে করো আমি ধরে নিলাম কি 2 মিটার, 2 মিটার। তাহলে যখন আবার সময় হলো কি 2 সেকেন্ড তখন অতিক্রান্ত দূরত্ব 4 মিটার। যখন সময় 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হলো কি 6 মিটার, 6 মিটার, 6 মিটার। ঠিক আছে, যখন অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব 8 মিটার, তখন সময় হলো কত 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো তো কি হয়, 2টা যদি এক ধারা ভাগ দিই কত হয়, 2 থাকে, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড হয়, বেগের মান পেয়ে গেলাম। এবার এখান থেকে এখানে যদি এটাকে ভাগ দিই, 2টার যে 4 ভাগ দিই কত, 2 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। আবার এখানে যদি ভাগ দিই 2 মিটার পার সেকেন্ড পাবো, আবার এখানে ভাগ দিলেও 2 মিটার পার সেকেন্ড পাবো। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সময় বেগের যে বৃদ্ধি সেটা কি একই হারে হয়েছে, বেগের যে বৃদ্ধি একই হারে বাড়ছে, বেগটা কি একই হারে বাড়ছে। দেখো 2 মিটার পার সেকেন্ড করে প্রত্যেকটা সময় বাড়ছে। 1-এর থেকে 2 হয়েছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ড হয়েছে 1 সেকেন্ডে বেগ বাড়ছে কত, 2 মিটার পার সেকেন্ড। 2-এর থেকে 3 হয়েছে 1 সেকেন্ড বাড়ছে, 1 সেকেন্ডে বেগ বাড়ছে কত, 2 মিটার পার সেকেন্ড। আবার 3-এর থেকে 4-এ গেছে, সময় বাড়ছে 1 সেকেন্ড, বেগ বাড়ছে কত, 6 থেকে 8-এ গেছে, 2 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে। প্রত্যেকটা সময় বেগটা 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইছে, 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইছে। তার মানে এইরকম বৈশিষ্ট্য যুক্ত জিনিসটাকে বলা হয় কি সমবেগে চলমান বস্তু। তার মানে দেখো তো এবার কি হইতেছে, এই ক্ষেত্রে এটা কখনোই সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করবে না, কারণ যখন সময় 0 আছিল তখন তার সরণ আছিল 5, মনে ধরে নিলাম 5, যেহেতু 0 থেকে বড় 5 ধরে নিলাম।
আচ্ছা, যখন সময় 0 সেকেন্ড আসছিল গ্রাফের মধ্যে, তখন বস্তুটার অলরেডি একটা অতিক্রম দূরত্ব আসছিল। তারপরে যখন মনে করো সময় 1 সেকেন্ড হলো এখানে, তাহলে তার তো সরণ এখানে, এটা তো 5-এর থেকে একটু বেশি হইব, মনে করো 6 হবে, 6 মিটার। যখন 2 সেকেন্ড এখানে, তখন বস্তুটার অতিক্রম দূরত্ব এখানে, যখন এখানে মনে করো 3 সেকেন্ড, তখন এই যে এখানে, ঠিক আছে না, এই যে এখানে যেটা নিয়ে আমরা, তার মানে দেখা যাচ্ছে যে আগেই একটা বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলছে সময়ের সাথে। তার মানে এবার দেখো তো, এই যে সময় 0 সেকেন্ড তার একটা অতিক্রম দূরত্ব আসছিল, কারণ এই যে এখানে বেগটা একটু হিসাব করি তোমরা, বা বেগ 0 সেকেন্ডে তার বেগ 5 ছিল, তার মানে 5টি যদি আমরা বেগ না সরি 0 সেকেন্ডে তার অতিক্রম দূরত্ব 5 ছিল, তার মানে এই যে এস এর জায়গায় 5 বসাই আর টাইমের জায়গায় 0 বসাই, তার মানে এই উত্তরটা কত আসে? কোনো কিছুকে যদি আমরা 0 দ্বারা ভাগ দিই, ঠিক আছে, কোনো কিছু কে যদি আমরা 0 দ্বারা ভাগ দিই, তাহলে এটা কি আসে? অসংজ্ঞায়িত আসে। তার মানে যেটার মান অনির্ণয়। ঠিক আছে, 0 দ্বারা কোনো কিছু ভাগ দিলে অনির্ণয় পাওয়া যায়। ঠিক আছে, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব একই হারে বাড়ছে, দেখো 2 করেই বাড়ছে, প্রত্যেকটা সময় 2 মিটার করে বাড়ছে। তাহলে যেহেতু প্রথমেই আমি 5 পাইলাম, পরে একটু কম পাইলাম, দেখো 6 পেলাম, পরে আবার একটু কম পাবো, এটা বাদ দেই, প্রথমে কত বেগ যেটা পাইছি পরেও তো সেম বেগ পাবো, কিন্তু প্রথমে তার বেগ কত? এভাবে যদি হিসাব করি, প্রথমে তার বেগ অনির্ণয়, যেটার মান নির্ণয় করা যায় না। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে এই গ্রাফটা তো ওই কি হবে না, সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করবে না। এটা কি করবে না? এটা করবে না। কেন করবে না? কারণ এই এই গ্রাফে এই পর্যন্ত কি, মনে করো এখানে নাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হলো কি সি পয়েন্ট। এ থেকে বি পয়েন্ট পর্যন্ত যেই অংশটা, সেই অংশটাতে বোঝা যাচ্ছে যে বস্তুটা স্থির আছিল, স্থির আছিল। কিভাবে স্থির ছিল? দেখো সেম গ্রাফ এখানে দেওয়া, এ দেখো এখান থেকে সেম, বি থেকে সি তে, বি থেকে যে সি চিন্তা করি, তাহলে বি থেকে সি তে বস্তুটার মধ্যে কি হয়েছে? সরণ হয়েছে, সরণের পরিবর্তন হয়েছে, কিন্তু শুরু থেকে সরণ হয়েছে। দেখো আগে যদি আমরা এখানে সরণটাকে ধরে নিই 5 মিটার, আবারও ধরে নিলাম 5 মিটার, তার মানে বি বিন্দুতে তার সরণ 5 মিটার, কিন্তু সি বিন্দুতে কি তার সরণ 5 মিটার হবে না? সি বিন্দুতে সরণ আরো বেশি হবে। যদি সি বিন্দুতে সরণ আরো বেশি হয়, তার মানে বি থেকে সি বিন্দুতে বস্তুটা স্থির আছিল না, বি থেকে সি বিন্দুতে বস্তুটা স্থির আছিল না, কিন্তু এ থেকে বি স্থির আছিল। তাহলে এই পুরো সামগ্রিক গ্রাফের মধ্যে এ থেকে সি এর মধ্যে দেখা যাচ্ছে যে এবি অংশ স্থির, বিসি অংশ কি গতিশীল একটা বস্তুকে নির্দেশ করতেছে। তার মানে সমবেগে চলমান বস্তুকে এটা নির্দেশ করতেছে না, পুরো গ্রাফটা দ্বারাই কিন্তু একটা বস্তুকে নির্দেশ করতে হবে, এখানে দুটো বস্তুকে নির্দেশ করতেছে। তো এটা হবে না। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এটা হবে। কেন এটা হবে? কারণ এটা কি মূলবিন্দুগামী একটা সরলরেখা। এই সরলরেখার সমীকরণ কি জানি? y = mx, y = mx মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। যেখানে সি নাই, সি মানে কি y অক্ষের ছেদক নেই, কোনো y অক্ষকে ছেদ করে নেই, সে সরাসরি মূল বিন্দুতে চলে গেছে সরলরেখা। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়? সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, ঢাল সমান তো। আচ্ছা, ঢাল সমান হলে কি হয় জানি? কিন্তু যেহেতু একটা সরণ ভার্সেস সময় লেখচিত্র, সরণ ভার্সেস সময় লেখচিত্রে যদি আমরা এই যে রেখাটা, সেই রেখাটার ঢাল নির্ণয় করি, তার মানে বোঝা যাবে কি ঢাল মানে কি? পরিবর্তনের হার বা অন্তরীকরণ। পরিবর্তনের হার কার হবে? সরণের সাথে সময়ের পরিবর্তন, সময়ের সাথে সরণের পরিবর্তন। আর সময়ের সাথে যদি সরণের পরিবর্তন হয়, সেটাকে আমরা কি জানি বলি? সেটাকে আমরা বেগ বলি। সময়ের সাথে সরণে যদি পরিবর্তন হয়, সেইটাকে আমরা একটা বেগ বলি। তার মানে এখানে আমি একটা বেগ পাবো। ঠিক আছে, বেগ পাবো। আচ্ছা, বেগটা কিরকম পাবো? আচ্ছা চলো একটু দেখি বেগটা কিরকম পাবো। 0কে আমরা দুইটা পার্টে ভাগ করলাম, 0 সেকেন্ড, যেহেতু এখানে সরণ আছে তাহলে 0 মিটার। ঠিক আছে, 0 মিটার। তারপরে সময়টা একটু ভালো মনে করো, এখানে 1 সেকেন্ড হইলো, তারপরে এখানে, তাহলে এখানে কত হবে? এখানে ধরে নিলাম যেহেতু ঢাল সমান, ঢাল সমান, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কি পাবো? আচ্ছা, চিন্তা করার দরকার নেই, আমরা কি জানি সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান হয়। আর এটা মূল বিন্দুগামী সরলরেখার ঢাল যেহেতু সমান, তার মানে প্রত্যেকটা এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল যদি সমান হয়, ঢাল মানে কি? ঢাল মানে কি? ঢাল মানে কি? বেগ। ঢাল কিন্তু এখানে কিন্তু বেগটা নির্দেশ করবে, কারণ এটা কিন্তু সরণ বাসে সময়, সরণের সাথে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন কি আমরা বেগ বলি। তাহলে ঢাল নির্ণয় করা কিন্তু বেগ নির্ণয় করা একই জিনিস। যেহেতু একটা সরলরেখা, সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, এই ঢালের মানটা কি? m। ঢালের মান যেহেতু m, তার মানে এই যে সরলরেখাটা, এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে বেগ কি সমান থাকবে। বেগ যদি একই থাকে, তার মানে বস্তুটা কি সমবেগ নাকি সমবেগ না? প্রত্যেকটা বিন্দুতে যদি বেগ সমান থাকে, তার মানে বস্তুটা সমবেগে চলতেছে। এটাই হবে কি তাহলে? সমবেগে
চলমান বস্তু, ঠিক আছে, এই যে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। ইন্টারেস্টিং জিনিসটা হইলো, মনে করো আমরা কি দেখলাম, এটা সমবেগে চলমান বস্তুর গ্রাফ, এটা সমবেগে চলমান বস্তুর গ্রাফ, কিন্তু এটাকে আমি চাইলে এরকম চেহারা থেকে চেঞ্জ করে দিব, করতে পারবো? আসলে দেখি কিভাবে করা যায়। প্রশ্নটাকে তোমাদের চাইলে ঘুরাই দিতে পারে, কিভাবে দিতে পারে চলো দেখাই। এবার একটু আবার চারটা গ্রাফ দিলাম, ঠিক আছে, এবার দিলাম এইভাবে, আবার দিলাম কি এইভাবে, আবার দিলাম কি এইভাবে, আবার এইভাবে দিলাম, ঠিক আছে। এবার আমি কিন্তু এবার এখানে সরণ দিলাম না, এবার সরণ দিলাম না, এবার সময় ভার্সেস বেগ, সময় ভার্সেস বেগ, এবার কিন্তু সময় ভার্সেস বেগ দিলাম, ঠিক আছে। এবার কিন্তু সময় ভার্সেস বেগ দিলাম, সময় ভার্সেস বেগ, ঠিক আছে। তাহলে এবার এই চারটা গ্রাফের মধ্যে কোন গ্রাফটা সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে? অ্যান্সার কি হওয়ার কথা, এটা না? চলো অ্যান্সার দিয়ে দেয়, এটা অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যান্সার। একবারে নাম্বার দিব না, কোনো নাম্বার দিব না। কেন নাম্বার দিব না? কারণ হলো কি, এবার কিন্তু আগে চোখ কান খোলা রেখে এমসি করে উত্তর দিতে হবে যে এখানে কিন্তু স্মরণ ছিল, সময়ের সাথে স্মরণের পরিবর্তন হিসাব করছি, এবার সময়ের সাথে বেগ ছিল। তাহলে এবার দেখা যাচ্ছে সমবেগ মানে কি বলছিলাম, প্রত্যেকটা সময় বেগের পরিবর্তন একই হারে হবে, আদি অবস্থান এবং শেষ অবস্থানে বেগ একই থাকবে। তাহলে দেখো তো এখানে কোন গ্রাফটা থেকে দেখা যাচ্ছে যে বেগ সময়ের সাথে সাথে একই হারে একই আছে, বেগ সময়ের সাথে সাথে বেগ একই আছে, স্মরণের পরিবর্তনটা একই হারে হয়, অর্থাৎ বেগ প্রত্যেকটা সময় একই থাকে। এটাই হলো কি সমবেগ। সমবেগ মানে কি প্রত্যেকটা সময় বেগ একই আছে। দেখো এইটা নির্দেশ করতেছে না প্রত্যেকটা সময় বেগ একই আছে, যেমন এটা এখানে কি 0 সেকেন্ড, এখানে মনে করো 2 সেকেন্ড, এখানে মনে করো 4 সেকেন্ড, এখানে 6 সেকেন্ড। প্রত্যেকটা থেকে দেখো লাইন টানো, প্রত্যেকটা থেকে লাইন টানলেই দেখা যাচ্ছে কি আমাদের এই গ্রাফটাই কি সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করতেছে, কারণ বেগটা দেখা যাচ্ছে কি বাড়েও নাই, এটা একশোকে সমান্তরাল আছে, তার মানে সোজা, মানে কি বেগটা তার আর বাড়ে নেই। যদি বেগটা এখানে ধরে নিই 5 মিটার পার সেকেন্ড, তার মানে 2 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেকটা সময় বেগ তার একই আছিল 5 মিটার পার সেকেন্ড। তার মানে এই গ্রাফটা কি এবার সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে, সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে এই গ্রাফটা। তাহলে দেখছো তো অ্যান্সার সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে দুইটা হইলো, কিন্তু দুইটা পাইলাম। কিভাবে পাইলাম? খালি আমাদের এস এর জায়গায় খালি বি বসাই দিলাম, এস এর জায়গায় বি বসাই দেওয়ার কারণে এক্স এর সমান্তরাল পাইলাম। আর যদি বি এর জায়গায় এস বসাই তাহলে কি মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পাবো। ওই জিনিসটা মনে রাখবা, মনে রাখা লাগবে, আর যদি একটু চিন্তা করো তাহলেই পারবা, ঠিক আছে, চিন্তা করলেই পারবা, একবারে সহজ জিনিস। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখাই, পরীক্ষার মধ্যে এইরকম একটা গ্রাফ অবশ্যই তোমরা দেখে থাকবা, টেস্ট পেপার খুললেই এরকম গ্রাফ পুরো ভরা, ঠিক আছে। কিরকম গ্রাফ? এরকম গ্রাফ ভরা পুরো টেস্ট পেপারের মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেয় এখান থেকে। তাহলে নাম দেই ও এ বি সি, ঠিক আছে, ও এ বি সি। এখান থেকে আমরা এখানে একটা ডট ডট দেই, এবার এখান থেকে এখানে ডট ডট দেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে ডট ডট দিলাম। আচ্ছা তাহলে এবার আমার সময় নেই, ঠিক আছে, এখানে 0 সেকেন্ড, এখানে মনে করো 4 সেকেন্ড, এখানে 6 সেকেন্ড, এখানে 6 সেকেন্ড, আর এখানে দিলাম কি 8 সেকেন্ড, ঠিক আছে, এইরকম একটা সময় দিলাম। আর এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানে দিলাম কি 8 মিটার পার সেকেন্ড। তারপর দেখবার সময় লেখচিত্র, এই লেখচিত্রটা দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন দেয়, যে বলে কি এখানে কোন অংশে সমবেগকে নির্দেশ করে, এই যে গ্রাফ, সেই গ্রাফের কোন অংশকে সমবেগকে নির্দেশ করতেছে, ঠিক আছে, সমবেগকে নির্দেশ করে। তাহলে আমরা কয়টা অংশ পাইতেছি গ্রাফ থেকে? গ্রাফ থেকে পাইতেছি কি একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ। কি তিনটা অংশ? একটা পাইতেছি ও এ, আর একটা পাইতেছি কি এ বি, এবং আরেকটা অংশ পাইতেছি কি বি সি, ঠিক আছে, এইরকম তিনটা অংশ পাচ্ছি। এবং এই তিনটা অংশ থেকে আমরা বের করতে হবে কি এই তিনটা অংশের কোন অংশটাকে সমবেগকে নির্দেশ করে। তাহলে যেহেতু এটা সময়ের সাথে বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি, ঠিক আছে, ত্বরণ বলি, ঠিক আছে। তার মানে দেখো একটু আগে দেখছিলাম যে এটা কিন্তু ও এ অংশটাকে নির্দেশ করতেছে, ও এ অংশে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে নির্দেশ করতেছে। তাহলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে নির্দেশ করলে এখানে একটা ত্বরণ পাবো, যে ত্বরণটা কি হবে, যেহেতু এটা মৌলিকভাবে সরলরেখা, তবে এই ত্বরণের মানটা কি হবে? সুষম ত্বরণ হবে, মানে ত্বরণ সুষম হবে, মানে এই ওই অংশটাতে বস্তুটার মধ্যে একটা ত্বরণ থাকবে। কারণ কি এখানে সময়ের সাথে সাথে বেগের একটা পরিবর্তন হবে। যখন বেগ সময় 0 ছিল তখন বেগও 0 ছিল, মূল বিন্দু থেকে শুরু হয়েছে। যখন সময় মনে করো 4 সেকেন্ড,
তখন এখানে কিন্তু বেগ একটা বাড়ছে, বেগটা কিন্তু 0 সেকেন্ডে বসে রয় নাই। যখন মনে করো সময় এখানে বেগটা কিন্তু বাড়ছে, বেগটা কিন্তু বসে রয় নাই, বেগটা এখানে হয়েছে কিছু না কিছু বাড়ছে, তার মানে সময়ের সাথে বেগে বৃদ্ধি আছে, তার মানে বেগ সময়ের সাথে যদি বেগে বৃদ্ধি থাকে তার মানে ত্বরণ হয়, মানে ওই অংশ কি থাকে, ওই অংশের ত্বরণ থাকে, ত্বরণ। আচ্ছা, তাহলে ওই অংশ ত্বরণ, এবং এর থেকে বোঝা যাচ্ছে কি বিসি অংশ কি থাকবে, ত্বরণ থাকবে, বিসি অংশ ত্বরণ থাকবে। কিন্তু এবি অংশটা দেখো তো কি আছে, এ বিন্দুতে বস্তুটার বেগ কত, 5 মিটার/সেকেন্ড, যেহেতু এই লাইনের মধ্যে পড়ছে। আবার বি বিন্দুতেও কি তার বেগ 5 মিটার/সেকেন্ড, তার মানে এই বিন্দুতেও বস্তুটার বেগ কত, 5 মিটার/সেকেন্ড। বি বিন্দুতেও বস্তুটার বেগ 5 মিটার/সেকেন্ড। বেগের পরিবর্তন হয়নি দুইটা বিন্দুর মধ্যে, বেগ দুইটা বিন্দুর মধ্যে একই আছিল, মানে দুইটা এই লাইন বরাবর কোনো বিন্দুতেই বেগ চেঞ্জ হয় না, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান একই আছে, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান এক থাকে, মানে কি একটু আগে দেখেছিলাম সেটা কি সমবেগে নির্দেশ করে না, তার মানে এ বি অংশ কি করবে, সমবেগে নির্দেশ করবে, সমবেগ। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে কি এ বি, এখানে সমবেগে নির্দেশ করে, ঠিক আছে, সমবেগ প্রকাশ করে। ঠিক আছে, এবি অংশটা কি করে, সমবেগে প্রকাশ করে। আচ্ছা, এবার বললো কি নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ নিয়ে আলোচনা করি, একটু নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ কেমন হইতে পারে। এবার আমাদের একটা প্রশ্ন দিল যে নিচের কোন লেখচিত্রটি দ্বারা নিক্ষিপ্ত বস্তুকে নির্দেশ করতেছে। আবারও চারটা লেখচিত্র দিল। কোন বস্তুকে যদি আমরা ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করি, যে একটা বস্তুকে ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করলাম, ঠিক আছে, উপর দিকে নিক্ষেপ করার জন্য এই স্থির বস্তুটাকে আমাদের তো বল প্রয়োগ করতে হবে, এবং এই আমার প্রয়োগ করা বলের দ্বারা বস্তুটার মধ্যে একটা বেগের জন্ম হবে, যেই বেগটা কখনোই কি হতে পারবে না, জিরো হইতে পারবে না। তার মানে এই বেগটা কি আমাদের আদি বেগ, আদি বেগ নট ইকুয়াল জিরো, জিরো না, জিরো হলে তো উপরে উঠবো না। তার মানে এই যে সর্বোচ্চ উচ্চতা, মনে করে ধরে নিলাম এইচ ম্যাক্স পরিমাণ উচ্চতায় উঠলো, সর্বোচ্চ উচ্চতায় উঠার পর এইখানে উঠে গেল, উঠার পর বস্তুর মধ্যে যে বেগ থাকবে সেই বেগটা হবে কি শেষ বেগ। কারণ সর্বোচ্চ উচ্চতা তো আমরা তখনই বুঝলাম, কারণ যখন বস্তুর বেগ হয়ে গেল কি 0 মিটার/সেকেন্ড, যদি 0 মিটার/সেকেন্ড না হইতো তার বেগ, তার মানে বস্তুটা আরেকটু উপরে উঠতো, তার মানে সর্বোচ্চ উচ্চতা এটা হইতো না, আরেকটু উঁচাই হইতো। যেহেতু এটা হয়েছে তার মানে এই উচ্চতায় যে বেগ সেটা শেষ বেগ, এবং সেই বেগটা 0 মিটার/সেকেন্ড। তার মানে এবার যেহেতু 0 মিটার/সেকেন্ড বেগ, বস্তুটা এবার কি উপরে থাকবে নাকি নিচ দিয়ে পড়তে শুরু করবে, নিচ দিয়ে পড়তে শুরু করবে। আচ্ছা, তার মানে আমাদের নিচ দিয়ে পড়ার কথা আসলে লাগবে না, কারণ আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করতেছি। মানে এই দশাটা হলো কি নিক্ষিপ্ত বস্তুর দশা। তাহলে নিক্ষিপ্ত বস্তুর বেগ দেখো তো, আদি বেগ 0 হইব না, তার মানে আদি বেগের মানটা কি যে কোনো কিছু হতে পারে, ধরে নিলাম 40 নিউটন, 40 নিউটন ধরবো না, বেগ নিয়ে আলোচনা করতেছি, মিটার/সেকেন্ড ধরবো, 40 মিটার/সেকেন্ড, আর শেষ বেগ 0 মিটার/সেকেন্ড। তাহলে দেখো তো সময়ের সাথে সাথে বেগটা কি বাড়লো নাকি কমলো, বেগ কমলো, বেগটা কি হারে কমলো, জি জি আছে না 9.8 মিটার/সেকেন্ড, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কি অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণের জন্য যেহেতু বস্তুটা অভিকর্ষ বলের বিপরীতে উঠতেছে, হ্যাঁ অভিকর্ষ, সরি আমরা কি অভিকর্ষ বল বলবো না, অভিকর্ষ বল বলবো না, আমি কি বলবো মহাকর্ষ বল, মহাকর্ষ বলের বিপরীতে উঠতেছে, কারণ একটা বস্তু আর পৃথিবীর মধ্যে আলোচনা হইতেছে, মহাকর্ষ বলের বিপরীতে উঠতেছে, তার মানে বস্তুটা কি হইতেছে, মহাকর্ষ বলের বিরুদ্ধে উঠার কারণে তার একটা কি এক্সিলারেশন না ডিসিলারেশন হইতেছে, মানে মন্দন হইতেছে। আর যে মন্দনের মান কত, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে তার যে বেগ, সে বেগটা 9.8 মিটার/সেকেন্ড করে কমতেছে, 9.8 মিটার/সেকেন্ড করে কমতেছে। তার মানে এই যে বেগটা অবশ্যই হ্রাস পাইতেছে, ঠিক আছে, বেগ যেহেতু হ্রাস পাইতেছে, আমাদের বেগ যেহেতু হ্রাস পাইতেছে, তার মানে কি হবে, বেগ প্রত্যেকটা সময় কি হতে থাকবে, বেগ শুরুতে কি বেশি আসলে নাকি কম আসছিল, বেগ হ্রাস পাওয়ার জন্য বেগ তো আগে বেশি থাকতে হবে। আর এমনি তো জানি কি আদি বেগ 0 হইব না, তাহলে বেশি হবে, বেশি থেকে আস্তে আস্তে 0 হয়ে যাবে। এবার এটা দেখি, এখানে আমাদের যে লেখটা সেখানে দিল কি এটা বেগ, এটা সময়, এটা সময়, ঠিক আছে। তার মানে এবার আমি কি জানি যে আদি বেগ কখনোই 0 হইতে পারবে না, আর আদি বেগ কি হইবে অনেক বেশি হবে, সেজন্য তো বস্তুটা উপর দিকে উঠবে। তার মানে এখানে দেখো তো কোন ক্ষেত্রে বেগটা সর্বোচ্চ, একবারে যখন সময় 0, যত সময় বাড়তে থাকবে তার শেষ বেগ 0 হইতে থাকবে। তাহলে প্রথমটা দেখি, প্রথমটা দেখি না, আমি তো জানি প্রথমটা উত্তর, একটু ঘুরে ফিরে আনি তোমাদের আশেপাশ থেকে। এই যে বি, এই যে এই লেখচিত্রটা তো দেখা যাইতেছে কি
বেগটা কি সমবেগ নির্দেশ করে না, আগের আলোচনা থেকে তো জানো এই গ্রাফটা কি সমবেগের, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। ওটা কি, এটা কি বলতো, ওটা কি লিখিত বস্তু না, এটা কিন্তু একটা পরন্ত বস্তুর গ্রাফ, একটু আগে আলোচনা করছিলাম। কেন এটা পরন্ত বস্তুর গ্রাফ? কারণ বেগ বাড়তেছে, প্রত্যেকটা সময় বেগ বাড়তেছে, এটা পরন্ত বস্তু। আর এটা কি নিক্ষিপ্ত বস্তু, বেগ হ্রাস পাওয়াটা সেটা কিন্তু একই হারে হয়, সেই হারটা কত 9.8 মিটার পার সেকেন্ড করে প্রত্যেক সময় বেগ কমে। এখানে কিন্তু বেগটা প্রত্যেকটা বিন্দুতে সমান নয়, এই বিন্দুতে যে বেগ, কারণ স্পর্শ কাটতে হয় না, এখানে যে কোণ আর এখানে যে কোণ এটা কিন্তু এক না। আর তার মানে এখানে θ2 ধরি, এটাকে যদি θ1 ধরি, তার মানে এবার দেখো তো, তার মানে কি tan θ1 এর যে ভ্যালুটা পাবো, tan θ2 এ কি আমরা সেই ভ্যালুটা পাবো? না, পাবো না। তার মানে এই দুইটা, এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান না, ঢাল সমান না, বেগও সমান না। আচ্ছা, বেগ সমান না মানে কি, এক এক সময় এক এক রকমের বেগ আসছিল, এক এক সময় এক এক রকমের বেগ আসছিল, আর বেগটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে। দেখো বেগটা বাড়তেছে, সময় বাড়ার সাথে সাথে বেগটা বাড়তেছে উপর দিকে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি এরকম হয় না? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ কি হয়, আগে বেশি থাকে, এবার আস্তে আস্তে কমতে থাকে সময় বাড়ার সাথে সাথে। দেখো তো, যখন এটাকে আমরা কি বলি, জিরো, জিরোকে আমরা দুটি পার্টে ভাগ করি। এই পার্ট দুটা কি, যেহেতু এটা সময় সেই জন্য 0 সেকেন্ড, আর যেহেতু এটা বেগ সেই জন্য এটাকে 0 মিটার পার সেকেন্ড ধরে ভাগ করি, দুইটা ভাগে ভাগ করলাম। তার মানে যখন সময় তার 0 সেকেন্ড, তখন বস্তুটা বেগ কিন্তু 0 মিটার পার সেকেন্ড না, বস্তুটা দেখো ওই উপরে আছে, তার মানে বেগ 0 থেকে বেশি, 0 থেকে বেশি মানে ধরে নিলাম 40 মিটার পার সেকেন্ড। তাহলে আস্তে আস্তে সময় বাড়তে বাড়তে দেখো বেগটা হ্রাস পাইতেছে। যখন এইখানে, তখন সময় মনে করে ধরে দিলাম কি 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তার বেগটা কিন্তু আর 40 মিটার পার সেকেন্ড, এবার মনে করো 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আস্তে আস্তে দেখো তো, এই যে বেগটা এটা কোথায় এসে বললো, এই লাইনে এসে বললো, এই লাইনে আসার মানে কি, দেখো তো এই লাইনে বেগটা কত ছিল, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড না। কারণ এই লাইনের এ বিন্দু যে বেগ, সে বেগটা কি, এবার যে আমরা যদি এখানে এ বিন্দু নাম দেই, এ বিন্দুর বেগটা হবে কি 0 মিটার পার সেকেন্ড, যেহেতু লাইনটা এখানে চলে আসলো, ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। এখানে 0 মানে কি, এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে বেগ 0, ঠিক আছে। কারণ এবার দেখা যাচ্ছে কি, আগে বেগ অনেক বেশি আসছিল, সময় বাড়ার সাথে সাথে বেগটা 0 তে হায়া পড়লো। এই গ্রাফটাই তো হইতাছে কি নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ, কারণ নিক্ষিপ্ত বস্তুর বৈশিষ্ট্য বহন করতেছে এই গ্রাফটা, তার মানে এটা কি নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ। তাহলে আজকে যে আলোচনাটা, এই আলোচনা যদি তোমরা খুবই মনোযোগ সহকারে করো, তাহলে আশা করতেছি এই দ্বিতীয় অধ্যায়ে গ্রাফ সংক্রান্ত যত ধরনের এমসিকিউ আসবে সব তোমরা পারবা, ঠিক আছে। এবং এই ক্লাসে কিন্তু একটা কথা বলছিলাম যে আমাদের পদার্থবিজ্ঞানের যে গতি অধ্যায়ের আমরা একটা ভিডিও আপলোড দিছি, সেই ভিডিওটা হলো কি তাৎক্ষণিক বেগের প্রস্তুতি পর্ব। সেই পর্বতে আমরা এই যে ঢাল এবং এই একটা গ্রাফের মধ্যে ঢালটা কি কাজ করে বা অন্তরীকরণের প্রয়োজনীয়তাটা কি সেটা আলোচনা করছি। তোমরা আশা করি ওই ভিডিওটা দেখবা, যাতে তোমরা কিছু নতুন শিখতে পারো, সেই জন্য এই ভিডিওটা আমাদের তৈরি করা। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা লস খাবা না, কোনোভাবেই উপকৃত হবে, আরো নতুন কিছু জানতে পারবা, যে জিনিসটা কিন্তু কেউ দেখায় না, ঠিক আছে। দেখবা, ঠিক আছে। ওই যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখলে তোমরা আসলে একটু ক্লিয়ার হয়ে যাবা যে এখানে কেন আমরা সবসময় একটা গ্রাফের মধ্যে অন্তরীকরণ করে ঢাল বের করে ফেলি, বা ঢাল বের করে আমরা সেই ঢালটাকে বেগ বলি। ঢাল আর অন্তরীকরণ কেন এক, আর ঢালের মান আর বেগের মান কেন এক হয় একটা গ্রাফের জন্য, এই জিনিসগুলি যে কনফিউশন আস্তে আস্তে মাথার ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটা দেখো। আচ্ছা, তোমাদের কাছে যদি এই ক্লাসটাকে উপকারী মনে হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এবং লাইক এবং কমেন্ট করবা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন বোর্ডে গতি অধ্যায় থেকে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়ে যাব।